হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আমরা তোমাদের ক্লাস 7-এর পরিবেশ বিজ্ঞান থেকে ফার্স্ট সামেটিভ পরীক্ষার জন্য জীবন বিজ্ঞানের যে চ্যাপ্টারটা আছে মানুষের খাদ্য, সেটা আমরা স্টার্ট করেছিলাম। একটা ক্লাস হয়ে গেছে যেখানে আমাদের একদম প্রথম পাতা থেকে শুরু করে, মানে পেজ নাম্বার 138, দেখো 138 পাতা থেকে শুরু করে আমাদের কার্বোহাইড্রেটের সম্পূর্ণ অংশ মানে প্রোটিনের আগে পর্যন্ত আমরা ফার্স্ট ক্লাসে বুঝে নিয়েছিলাম। আজকে প্রোটিন থেকে আমাদের বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো ফার্স্ট সামেটিভ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সেই জায়গাগুলো আমরা দেখব। প্রথমত আমরা বেসিক যে কনসেপ্টগুলো আছে সেগুলো আমরা দেখে নেব। যে যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো তোমাদের ক্লাস চলাকালীন আমি আলোচনা করে দেবো, তোমরা মার্ক করে নেবে, সেগুলো ভালো করে তোমরা করে যাবে পরীক্ষার জন্য, দেখবে সেখান থেকে কিন্তু অনেক শর্ট কোশ্চেন আসবে। ওকে, এছাড়াও আমি কিছু কিছু জায়গা তোমাদের সহায়িকা বই বা রেফারেন্স বই থেকে তোমাদের দেখিয়ে দেবো, তাহলে সেখানে আনসার করে দেওয়া থাকবে। তোমাদের কিন্তু ওই আনসার খুঁজতে আলাদা করে তোমাদের কোনো রেফারেন্স বই দেখতে হবে না, এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। আমরা খাদ্যের 8টা উপাদানের কথা পড়েছিলাম। সেগুলো হচ্ছে, দেখো এগুলো মুখস্থ করবে কেমন। 8টা উপাদানের নাম: শর্করা বা কার্বোহাইড্রেট, 2 নম্বর প্রোটিন, তারপর লিপিড, ভিটামিন, জল, খনিজ মৌল, খাদ্যতন্তু, উদ্ভিজ্জ রাসায়নিক বা ফাইটোকেমিক্যালস। এর মধ্যে কার্বোহাইড্রেট তো আমরা পড়েছি। এবার প্রোটিন জাতীয় খাবার মানে দেখো, প্রোটিন কিন্তু আমাদের শরীরের বিভিন্ন অংশ গঠন করে। আমাদের এই ছক থেকে একটা শর্ট কোশ্চেন আমরা কিন্তু অনেকগুলো স্কুলেই পাই। একটা না একটা শর্ট কোশ্চেন কিন্তু আসে। কিভাবে আসবে? বলবে চুল বা নখের মধ্যে কোন প্রোটিন থাকে, উত্তর হবে কেরাটিন প্রোটিন। এগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করলে মুখস্থ হয়ে যাবে। কেমন, বোঝার তো কিছু নেই। কেরাটিন প্রোটিন তোমরা এমনিও শুনেছে, বিভিন্ন ওই শ্যাম্পুর অ্যাডে তোমরা দেখেছো যে শ্যাম্পুর মধ্যে কেরাটিন প্রোটিন থাকে। ওকে, তাহলে এগুলো চুলের জন্য ভালো, তাই না? তাহলে চুল নখের মধ্যে কেরাটিন প্রোটিন থাকে। পেশির মধ্যে 2 ধরনের প্রোটিন থাকে, একটা হচ্ছে অ্যাক্টিন আর একটা হচ্ছে মায়োসিন। একই রকমভাবে তোমাকে এই প্রশ্নও দিতে পারে যে লোহিত রক্তকণিকার মধ্যে কোন প্রোটিন থাকে, সেটা হচ্ছে হিমোগ্লোবিন। রক্তের প্লাজমার মধ্যে থাকে গ্লোবিউলিন আর ফাইব্রিনোজেন। অস্থি বলো, টেন্ডন বলো, লিগামেন্ট বলো, কেমন, লিগামেন্ট তোমরা জানো দুটো হাড়ের সংযোগস্থলে থাকে, শুরু মানে শক্ত দড়ির মতো অংশ। কেমন, টেন্ডন ওই হাড় এবং মাংসপেশির মাঝখানে থাকে। এইগুলোও কিন্তু কোলাজেন নামক একটা শক্ত প্রোটিন দিয়ে তৈরি হয়। ওকে, বেশিরভাগ আমাদের প্রশ্ন আসে এই যে কেরাটিন প্রোটিন, হয়তো চুল নখে কোন প্রোটিন থাকে, সেটা হচ্ছে কেরাটিন প্রোটিন, এটা বেশি আসে। লোহিত রক্তকণিকাতে কোন প্রোটিন থাকে, হিমোগ্লোবিন, এই প্রশ্নটাও অনেক কিন্তু বেশি আসে। আমাদের খাদ্যের মধ্যে সমস্ত উপাদানই কিন্তু আমাদের নির্দিষ্ট পরিমাণ রয়েছে। কার্বোহাইড্রেট আমাদের বেশি দরকার, প্রোটিন আরও একটু কম দরকার, তারপরে আমাদের ফ্যাট আরও কম দরকার, অন্যান্য খাদ্য উপাদান কিন্তু দরকার। কিন্তু কোনো খাদ্য উপাদান যদি অভাব দেখা যায় তাতেও যেমন অসুবিধা, কোনো খাদ্য উপাদান যদি তুমি বেশি মাত্রায় খাও সেক্ষেত্রেও কিন্তু অনেক অসুবিধা দেখা যায়। ওকে, প্রথমে আমরা দেখব এখানে যে প্রোটিনের ক্ষেত্রে প্রোটিনের কাজগুলো কি কি। প্রোটিন দেখো নানা কাজ করে। এক হচ্ছে দেখো শক্তি উৎপাদন করা, 2 নম্বর হচ্ছে দেহের বিভিন্ন অংশ বা কলা গঠনে সাহায্য করে, ক্ষত সারাতে, মানে কোনো জায়গা কেটে গেল ক্ষত স্থান, সেটা আবার অটোমেটিক ঠিক হয়ে যায়, তাই না? তাহলে মেরামত হয়ে যায় সেই জায়গাটা, বা ক্ষত সারাতে। শ্বাসবায়ু পরিবহন, আমরা যখন শ্বাসকার্যের জন্য অক্সিজেন গ্রহণ করি সেটা রক্তের হিমোগ্লোবিনের সাথে মেশে নিয়ে অক্সি হিমোগ্লোবিন গঠন করে প্রত্যেকটা কলাকোষে অক্সিজেন কিন্তু পৌঁছে যায়, তাহলে শ্বাসবায়ু পরিবহন হচ্ছে। আবার যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা তৈরি হচ্ছে, মানে অক্সিজেন নিচ্ছি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, সেই কার্বন ডাইঅক্সাইডটাও কিন্তু রক্তের হিমোগ্লোবিনের সাথে মিশে কার্বক্সি হিমোগ্লোবিন গঠন করে এবং আবার ফুসফুসের মাধ্যমে দেহ থেকে বাইরে বেরিয়ে যায়। তাহলে শ্বাসবায়ু, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এগুলো পরিবহনে কিন্তু সাহায্য করছে। পেশির সংকোচন প্রসারণ হচ্ছে বিভিন্ন মানে আমাদের যে পেশি রয়েছে, কেমন শরীরের নানা জায়গায় ওই অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করার ক্ষেত্রে কাজে লাগে, কেমন সেইগুলোকে সংকোচন প্রসারণ করা, সংকোচন মানে ভাঁজ হওয়া, প্রসারিত হওয়া মানে আবার লম্বা হয়ে যাওয়া, সেগুলোতে কিন্তু প্রোটিন সাহায্য করে। ওকে, তাহলে প্রোটিনের কিন্তু তোমরা এখানে কাজ পড়বে। এখানে প্রোটিনের ভূমিকা লেখো বা গুরুত্ব লেখো বা কাজ লেখো, একই কোশ্চেন। তোমরা চাইলে আমি এটা যেমন দেখো, এটা ছায়া পাবলিকেশনের বই থেকে দেখাচ্ছি, তোমরা এখানে প্রোটিনের পুষ্টিগত গুরুত্ব বা কাজ লেখো, এগুলো পয়েন্টের আকারে দিয়েছে, এরকমও তোমরা লিখতে পারো। এবার আমরা আসবো এখানে পরের পাতায়, দেখো। আচ্ছা হ্যাঁ, আমাদের প্রোটিনের কাজ হলো, প্রোটিন যদি বেশি পরিমাণে খাওয়া হয় তাহলে কি কি ক্ষতি হতে পারে, সেটা হচ্ছে অতিরিক্ত প্রোটিন খেলে বাত মানে ব্যথা এক ধরনের, কিডনি স্টোন, কিডনি মানে বৃক্ক, তাই না? কিডনিতে কিন্তু স্টোন বা পাথরের সমস্যা দেখা যায়, পাথর হয় তোমরা অনেকে শুনেছো, অন্যান্য নানা সমস্যা কিন্তু লক্ষ্য করা যায়।
ওকে, তাহলে অতিরিক্ত প্রোটিন খেলেও সেক্ষেত্রে অসুবিধা হতে পারে। প্রোটিন জাতীয় খাদ্য আমরা যে শুধুমাত্র প্রাণী থেকে পাই তা কিন্তু না, অনেক উদ্ভিজ্জ খাবার রয়েছে, উদ্ভিজ্জ খাবার থেকেও কিন্তু প্রোটিন পাওয়া যায়। এখানে সয়াবিন বলো, গম বলো, কড়াইশুঁটি, এগুলোর মধ্যে বা যে কোনো ডাল, মসুর হতে পারে, মুগ ডাল হতে পারে, নানা রকমের ডালের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তাহলে যদি প্রশ্ন আসে প্রোটিন জাতীয় খাদ্যের উৎস লেখো, তাহলে মটর ডাল হতে পারে, মসুর ডাল, মুগ ডাল, সয়াবিন। সয়াবিনের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু প্রোটিন থাকে। আবার মাশরুম আলাদা করে চাষ করা হয়, মাশরুমের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। আর প্রাণীজ খাবারের উৎস মানে নাম লেখো। প্রোটিন জাতীয় খাদ্যের প্রাণীজ উৎস সেগুলো হচ্ছে মাছ, মাংস, ডিম, দুধ, এগুলোতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। ওকে, তাহলে উদ্ভিজ্জ উৎস আছে, উদ্ভিজ্জ উৎসের মধ্যে আরও অনেক নাম দেওয়া হয়েছে, চাল, সিম, কাঁঠাল বীজ, বাজরা, ভুট্টা, যে কোনো মশলা, কেমন লবঙ্গ, এলাচ, ধনে, হলুদ, এগুলোতে কিন্তু প্রোটিন থাকে। ওকে, আর প্রাণীজ উৎস আমরা দেখলাম এখানে মাছ, মাংস, ডিম, এগুলোতে দেখেছি। তাছাড়া ছানা, পনির, কাঁকড়া, এগুলোতেও মানে প্রোটিন থাকে। এবার আমাদের যে ছক দেওয়া হয়েছে উপস্থিত না অনুপস্থিত লিখতে হবে। চাল গমের মধ্যে কিন্তু প্রোটিন থাকে, অল্প পরিমাণে থাকে। চাল গমের মধ্যে শর্করাটা বেশি থাকে। ওকে, এখানে উপস্থিতের জায়গায় আমি টিক দিচ্ছি, অনুপস্থিত জায়গায় ক্রস দিচ্ছি। তোমরা উপস্থিত অনুপস্থিত এরকমভাবে লিখবে। আমি এখানে জাস্ট টিক দিলাম, মানে আছে উপস্থিত। ঘির মধ্যে দেখো, ঘি মানে হচ্ছে যে মানে তার মধ্যে লিপিড জাতীয় খাবার বেশি থাকে, লিপিড বা তেল জাতীয় জিনিস, তাই না? তাহলে ঘির মধ্যে কিন্তু প্রোটিন থাকে না, তাহলে আমি এটা ক্রস দিলাম। চীনাবাদামের মধ্যে প্রোটিন কম থাকে, লিপিডটা বেশি থাকে, তাহলে চীনাবাদামটা অনুপস্থিত লিখলাম। তিলের মধ্যে একদম এখান থেকেও তেল তৈরি হয়, তাহলে এখানে লিপিড থাকে না। কলা দেখো এখানে কার্বোহাইড্রেট জাতীয় খাবার বা শর্করা জাতীয় খাবার, এখানে কিন্তু কলাতে প্রোটিন থাকে না। মাশরুম আমি এখনই আলোচনা করছিলাম, মাশরুম আলাদা করে চাষ করা হয়। মাশরুম মানে ব্যাঙের ছাতা, কিন্তু সাধারণত আমরা যে ব্যাঙের ছাতাগুলো দেখতে পাই সেটা কিন্তু নয়, আলাদা করে চাষ করা হয়। এতে প্রচুর পরিমাণে প্রোটিন কিন্তু থাকে। সুজির মধ্যেও প্রোটিন থাকে। পিঁপড়ের ডিম বা যে কোনো প্রাণীর ডিম, মুরগির ডিম হতে পারে, যে কোনো প্রাণীর ডিমের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। ওকে, তাহলে এগুলো তোমরা মনে রাখবে। এরপরে আমরা প্রোটিন দেখলাম। এবার আরেকটা জিনিস মনে রাখবে যে আমরা শুধুমাত্র কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেয়ে, প্রথম যেটা পড়ছিলাম আমরা, কার্বোহাইড্রেট জাতীয় খাবার মানে ভাত, মুড়ি, চিড়ে, এই সমস্ত জিনিসগুলো, এগুলো আমাদের দরকার, সব থেকে বেশি দরকার, তার থেকে কম দরকার প্রোটিন। কিন্তু কথা হচ্ছে যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার মানে খেয়ে আর প্রোটিন না খেয়েও কিন্তু আমাদের কাজ চলে যায়। ওকে, কার্বোহাইড্রেট জাতীয় খাবার সেটাও অনেক সময় প্রোটিনের চাহিদা মেটাতে পারে। এ কারণেই দেখো কার্বোহাইড্রেটকে প্রোটিন বাচক খাদ্য বলা হয়। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা তোমরা দেখে যাবে। ওকে, দেখো প্রাণীজ প্রোটিন গ্রহণ না করে দীর্ঘদিন কেবলমাত্র মানে শুধুমাত্র কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণ করে মানুষ দেহের প্রয়োজনীয় শক্তির চাহিদা মেটাতে পারে এবং সুস্থ থাকতে পারে। তাই কার্বোহাইড্রেট মানে শর্করাকে প্রোটিন বাচক খাদ্য বলে। তাহলে কার্বোহাইড্রেট খেয়েই কিন্তু একজন মানুষ, সে যদি ভাবে যে প্রাণীজ প্রোটিন খাবো না, শুধুমাত্র কার্বোহাইড্রেট খেয়ে বেঁচে থাকবো, সেখানেও কিন্তু সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব। ওকে, তার জন্য কার্বোহাইড্রেটকে প্রোটিন বাচক খাদ্য বলে। ওকে, শর্করা হয়ে গেল, শর্করা বা কার্বোহাইড্রেট হয়ে গেছে আগের দিনের ক্লাসে। আমরা আজকে প্রোটিন দেখলাম। এরপর আরও একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে স্নেহ পদার্থ বা লিপিড বলা হয়। এর আরেকটা নাম হচ্ছে ফ্যাট। কেমন, যেসব খাদ্য মানুষের দেহে শক্তির উৎসরূপে কাজ করে, দেহকে বাইরের আঘাত থেকে রক্ষা করে এবং দেহ থেকে তাপ বেরিয়ে যাওয়া কমিয়ে দেয়, তাদের লিপিড বলে। তাহলে এগুলো হচ্ছে লিপিডের কাজ। লিপিডের কাজগুলো দিয়ে লিপিডের সংজ্ঞা বলেছে, যে শক্তির চাহিদা মেটায়, শক্তির উৎসরূপে কাজ করে, দেহকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। যেহেতু চামড়ার ঠিক নিচেই থাকে লিপিডের স্তর, পুরু স্তর থাকে, তাহলে আঘাত থেকে রক্ষা করে এবং দেহের বাইরে তাপ বেরিয়ে যেতে দেয় না, মানে দেহটাকে গরম রাখে, তাপ বেরিয়ে যেতে বাধা দেয়। তাহলে এই কাজগুলো করে স্নেহ পদার্থ বা লিপিড। এবার আমাদের শরীরের কোথায় কোথায় লিপিড থাকে? ওকে, এটা একটা কোশ্চেন আসে, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, যে আমাদের শরীরের কোথায় কোথায় লিপিড থাকে, লিপিড বা ফ্যাট থাকে। সেটা হচ্ছে ঘাড় বা গলায়। অনেকের ঘাড় বা গলা, অনেক দেখবে যারা মোটাসোটা ব্যক্তি তাদের, বা মোটাসোটা ছেলে হতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু ঘাড় গলাটা অনেকটা মোটা হয় এবং সেখানে অনেক চর্বি জমা থাকে। ওপর হাত, কেমন, সেখানেও অনেকটা চর্বি থাকে বা লিপিড জমা থাকে। বুকের মধ্যে, পেটের মধ্যে কিন্তু অনেকটা লিপিড জমা থাকে। উরু মানে উপরে হাঁটুর উপরটা, থাই যেগুলো, সেখানে অনেক লিপিড জমে থাকে।
আর লিপিড কাজ কি করে? শক্তি উৎসরূপে কাজ করে, দেহকে বাইরের আঘাত থেকে রক্ষা করে, আবার দেহের থেকে তাপ বাইরে যেতে বাধা দেয়, মানে শরীরটাকে গরম রাখে, তাপ বাইরে বের হতে দেয় না। ওকে, তবে লিপিড যেমন ভালো, সেরকম অনেক যদি লিপিড শরীরে থাকে সেটা অনেক ক্ষতিও সৃষ্টি করে। লিপিড যদি জমে, ধরো হৃৎপিণ্ডের মধ্যে জমে গেল, তাহলে হৃৎপিণ্ডের ক্ষতি হবে। রক্ত নালী যেটা রয়েছে, ধরো এটা একটা নালী, এই নালীর ভেতর দিয়ে রক্ত যায়। এবার যদি ভেতরে নালীতে যদি লিপিড বা চর্বি জমে যায়, তাহলে ফুটোটা ছোট হয়ে যাবে, তাহলে সেটা দিয়ে রক্ত যাতায়াত করতে অসুবিধা হবে, রক্তচাপ বেড়ে যাবে। ওকে, আবার বৃক্ক রয়েছে, কেমন মানে বৃক্কের ক্ষেত্রে সমস্যা হয়, কিন্তু রক্তনালী হৃৎপিণ্ডে বেশি সমস্যা হয়। লিভারের সমস্যা হয়, ফ্যাটি লিভার দেখা যায় অনেকের, কেমন যদি ফ্যাট যুক্ত খাবার কেউ বেশি খায়, তাহলে যকৃতের বা লিভারের কিন্তু নানা সমস্যা লক্ষ্য করা যায়। এবার লিপিডের উৎস, লিপিড দেখো তেল হতে পারে, মাছ হতে পারে, মাখন বা বাটার হতে পারে, ঘি হতে পারে, মাংসতেও থাকে, বাদামেও থাকে, ডিমের যেটা কুসুম যেটা, সেখানে লিপিড থাকে। তাহলে লিপিডের উৎস নারকেল, সর্ষে, বাদাম, সয়াবিন, সূর্যমুখীর বীজ থেকে প্রাপ্ত তেল, সর্ষের তেল হতে পারে, যে কোনো তেল। ওকে, আর লিপিডের প্রাণীজ উৎস হলো ঘি, মাখন, পাঁঠার মাংস, ডিমের কুসুম, চর্বি, মাছের তেল, এগুলো হচ্ছে প্রাণীজ উৎস। এরপরে এখানে আরও অনেক কিছু দেওয়া হয়েছে। এই যে উদ্ভিজ্জ উৎস হচ্ছে নারকেল, কাঁঠাল, ডাল, আটা হতে পারে, গোলমরিচ, জোয়ান। প্রাণীজ উৎস এগুলোতে যেমন প্রোটিন থাকে মশলাগুলোতে, সেরকম লিপিডও থাকে। প্রাণীজ উৎস দেখো মাছের তেল, দুধ, দই, মাংস, এগুলো। ওকে, আর কাজ কি? লিপিডের কাজ খুব গুরুত্বপূর্ণ কাজ, দুটো, অ্যাটলিস্ট দুটো, কেমন মিনিমাম হলেও দুটো কাজ মনে রাখবে। এক হচ্ছে লিপিড মানুষের দেহে শক্তির উৎসরূপে কাজ করে, যেটা আমরা টেক্সটে পড়লাম, দেহ থেকে তাপ বেরিয়ে যাওয়া কমিয়ে দেয়। আর 3 নম্বর হচ্ছে দেহকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। এছাড়া আমরা যখন ভিটামিন পড়বো, ভিটামিনকে দুটো ভাগে ভাগ করা হয়। কিছু কিছু ভিটামিন আছে যারা জলে গুলে যায়, কেমন, যেমন বি কমপ্লেক্স, সি, ওকে, ভিটামিন সি। আর কিছু কিছু ভিটামিন আছে যেগুলো জলে গলে না, সেগুলো লিপিড বা ফ্যাটের মধ্যে গুলে যায়, যেমন ভিটামিন এ, ডি, ই, কে, এগুলোকে দ্রবীভূত হতে সাহায্য করে। আর চামড়ার নিচে লিপিডের উপস্থিতির প্রয়োজনীয়তাকে কি করে? আমাদের তাপটা বাইরে বেরিয়ে যেতে বাধা দেয়, মানে যেতে দেয় না। আর দেহের ভেতরের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলোকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। এবার আমাদের দেখো এখানে রয়েছে, আমরা পরপর এখানে দেখব কোনগুলোতে আমাদের ফ্যাট আছে, কোনগুলোতে নেই। ফল এবং শাকসবজির মধ্যে লিপিড কিন্তু থাকে না। শাকসবজির মধ্যে কার্বোহাইড্রেট থাকে, ফলের মধ্যে ভিটামিন থাকে, শাকসবজির মধ্যে খাদ্যতন্তু থাকে, কিন্তু লিপিড তার থাকে না, তাহলে অনুপস্থিত, আমি এটা কেটে দিলাম। দানা শস্যর মধ্যেও থাকে না। স্বর ওঠানো দুধ, কেমন, স্বর ওঠানো, স্বরটাই হচ্ছে লিপিড, স্বরটা যেটা ফ্যান থাকে সেটাই লিপিড, তাহলে সেটা উঠিয়ে দিয়ে, সেটা বাদ দিয়ে দিয়েছে, তাহলে তার মধ্যে কিন্তু আর কোনো লিপিড থাকবে না। পপকর্ন, কেমন, পপকর্নের মধ্যে থাকে, তোমরা লিখতে পারো সামান্য পরিমাণ উপস্থিত, তোমরা এখানে লিখবে সামান্য পরিমাণ উপস্থিত। আলুর মধ্যে কার্বোহাইড্রেট বেশি থাকে, কেমন, কার্বোহাইড্রেট বেশি থাকে, লিপিড থাকে না। আখের রসের মধ্যে লিপিড থাকে না, লিখবে। লেবু টক জাতীয় ফল, ভিটামিন থাকে, এতে লিপিড থাকে না। গম, ভুট্টা, চাল, এগুলোতেও কিন্তু লিপিড থাকে না। মাশরুমে প্রোটিন থাকে, আমরা পড়েছি, কেমন, প্রোটিন থাকে, লিপিড থাকে না। মুরগির মাংসর মধ্যে প্রোটিন থাকে, কিন্তু লিপিডও থাকে, সামান্য পরিমাণ লিপিডও থাকে। খেজুরে কার্বোহাইড্রেট বেশি থাকে, শর্করা বেশি থাকে, লিপিডটা কিন্তু থাকে না বললেই চলে, তাহলে এটা আমি ক্রস দিলাম। তাহলে আজকে আমরা দেখো ভিটামিনের আগে পর্যন্ত পড়লাম, ভিটামিনের আগে পর্যন্ত আলোচনা করলাম। নেক্সট ক্লাসে ভিটামিন একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেগুলো কিন্তু আমরা দেখব। তাহলে আজকে তোমরা এই কোন প্রোটিন কোথায় থাকে, কেমন, কেরাটিন প্রোটিন কোথায় থাকে, বা ঘুরিয়ে চুল নখের মধ্যে কোন প্রোটিন থাকে, লোহিত রক্তকণিকায় কোন প্রোটিন থাকে, অস্থির মধ্যে কোন প্রোটিন থাকে, এগুলো মনে রাখবে, কেমন, প্রোটিনের কাজটা দেখবে এখানে। আর মানুষের শরীরে কোথায় কোথায় লিপিড বা ফ্যাট জমা হয় সেটা দেখবে, লিপিডের কাজ লিখবে, কেমন, অতিরিক্ত লিপিড জমলে কি কি সমস্যা দেখা যায় সেটা দেখবে। তাহলে এই কটা কোশ্চেন তোমরা ফার্স্ট টাইমের জন্য ভালো করে দেখে যাবে। ওকে, আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, আর যারা প্রথমবার চ্যানেলে এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তোমরা যদি পরিবেশ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল এই 3টে বিষয়ের নোটস চাইছো, আমাদের পেড গ্রুপ রয়েছে, পেড গ্রুপে মাসে মাসে একদম ন্যূনতম ফি রয়েছে, 100 টাকা করে ফি। এই 3টে বিষয় তোমরা নোটস কিন্তু সেই পেড গ্রুপের মধ্যে পেয়ে যাবে। যারা প্রথমবার এসছো, তোমরা যদি ভাবো যে আমরা ফার্স্ট টার্মে সম্পূর্ণ নোটটা নিতে চাই,
তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিয়ে রাখলাম, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফার্স্ট টাইমের সম্পূর্ণ নোট তোমরা নিতে পারো। তাহলে এখনও সময় রয়েছে, তোমরা প্রিপারেশান নিতে পারবে এবং সেখান থেকেই তোমরা ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন, বেশিরভাগ প্রশ্নই তোমরা কিন্তু স্কুলের পরীক্ষার সমস্ত প্রশ্নই অনেক স্কুলে কমন কিন্তু চলে আসে। আমরা বরাবর দেখেছি আমাদের যে সাজেশান আমরা দিই বা নোটস দিই, নোটস থেকেই কিন্তু প্রায় 100% প্রশ্নই আমাদের কমন আসে। ওকে, তাহলে সেই নোট তোমরা নিলে কিন্তু প্রিপারেশান নিতে তোমাদের সুবিধা হবে এবং এখন সময় রয়েছে, বাড়িতে বসে তোমরা প্রিপারেশান নিতে পারবে। ইচ্ছুক থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো। ওকে, আর যারা পুরোনো ক্লাসগুলো দেখোনি, আগের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো কিন্তু আমি বোর্ডের মধ্যে বুঝিয়ে দিয়েছি। কেমন, আমাদের আগের চ্যাপ্টার তাপ চ্যাপ্টার, কেমন, পরমাণু অণু রাসায়নিক বিক্রিয়া, এই দুটো চ্যাপ্টার তাপ এবং এই চ্যাপ্টারটা একদম বোর্ডের মধ্যে আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি। এগুলো একটু জটিল চ্যাপ্টার, যাতে তোমাদের একদম জলের মতো সহজ করে দিতে পারি, সেই জন্য সেরকমভাবেই কিন্তু ক্লাসগুলো দেওয়া হয়েছে। যারা দেখোনি অবশ্যই দেখে নিও। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।